এর মতো দাঁড়িয়ে থাকলেই তোমার শাস্তি লাঘব হয়ে যাবে না। তুমি এখনো আমার শিক্ষা পদ্ধতির সাথে পরিচিত হওনি, কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। চন্দ্রগুপ্তকে সেখানেই দণ্ডায়মান দেখে ক্রোধান্বিত স্বরে বলে উঠলেন আচার্য শ্বেতাঙ্গ। বিষণ্ণ মনে অস্ত্রাগারে গিয়ে পৌঁছল চন্দ্রগুপ্ত। উত্তপ্ত লোহাকে পিটিয়ে অস্ত্র নির্মাণ করা হতো সেখানে। এই অস্ত্র ব্যবসায়িক কার্যের জন্য ব্যবহৃত হতো না, তক্ষশিলায় ছাত্রদের প্রশিক্ষণের জন্যই নির্মিত হতো। সাজাপ্রাপ্ত চন্দ্রগুপ্ত আগুনে জ্বলন্ত লোহাকে পেটানোর কাজ আরম্ভ করে দিল। লোহার গায়ে করা প্রত্যেক আঘাত যেন তার অন্তরে একটা করে আঘাত হানছিল। বারংবার অনুশোচনার অনলে দগ্ধ হচ্ছিল সে। কেন ভোরে সঠিক সময় তার নিদ্রা ভঙ্গ হলো না? চন্দ্রগুপ্ত খুব ভালোভাবেই জানত এগুলো কার কৃতকর্ম। কিন্তু এখনই সে তক্ষশিলার পুরনো ছাত্রদের সাথে বিবাদে যেতে চাইছিল না। সে জানত তার আরেকটা ভুলের খেসারত দিতে তাকে এখান থেকে বহিষ্কৃত করা হবে। ভাবনায় জর্জরিত চন্দ্রগুপ্ত সারা দিন ধরে ক্রমাগত কাজ করতে থাকল। এই প্রকারে দিনের 3 প্রহর অতিক্রান্ত হলো এবং সকল ছাত্রদের সকল কক্ষ সমাপ্ত হলো। ঠিক তখনই বীর সেন তার সাথীদের সঙ্গে নিয়ে চন্দ্রগুপ্তকে নিয়ে রসিকতা করার জন্য অস্ত্রাগারে এসে পৌঁছালো। চন্দ্রগুপ্তকে লোহা পেটাতে দেখে বীর সেন বলে উঠল, আরে সকলে দেখো, বীর যোদ্ধা চন্দ্রগুপ্তকে দেখো, শিক্ষা গ্রহণ করতে এসেছিল, আর দেখো কি করতে হচ্ছে। তবে যা হয়েছে ভালোই হয়েছে, ওর স্থান যে কি সেটাও বুঝে গেছে। বীর সেনের কথা শুনেই অন্যান্য ছাত্ররা অট্টহাস্যে ফেটে পড়ল। চন্দ্রগুপ্ত সেই অপমানের বিষ বহু কষ্টে পান করে নিল। ক্রোধের আগুনে সে যেন দাবানলের মতো জ্বলছিল, আর লোহার উপরে তার প্রতিটা প্রহার সেই ক্রোধেরই প্রমাণ দিচ্ছিল। তখনই সেখানে উপস্থিত আরেকজন রাজকুমার বিদ্রুপের স্বরে বলে উঠল, বোধ হচ্ছে আমরা বীর যোদ্ধা চন্দ্রগুপ্তের ভাবাবেগে আরো একবার আঘাত করে ফেলেছি। পূর্বে ওর ক্রোধের বহিঃপ্রকাশ ঘাসেদের সহ্য করতে হয়েছিল, আর আজকে এই লোহাকে করতে হচ্ছে। এ তো দেখি মানুষের সঙ্গেই লড়াই করতে পারে না। এই কথা শোনা মাত্রই চন্দ্রগুপ্ত লোহা পেটানো বন্ধ করে রাজকুমারদের দিকে ঘুরে অত্যন্ত শান্ত আর ধীর স্থির ভাবে বলল, দেখো, তক্ষশিলাতে আমার প্রবেশ আমার যোগ্যতা বিচার করেই হয়েছে। তাই আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমায় এখানে নির্বিঘ্নে শিক্ষা গ্রহণ করতে দাও। এই কথা শুনেই বীর সেন তার ভ্রু কুঞ্চিত করে বলল, কে বলল তুই এখানে শিক্ষা গ্রহণের যোগ্য? সে তো আচার্য চাণক্য তোকে এখানে আনতে চাইছিলেন, তাই তুই এই স্থান অবধি পৌঁছাতে পেরেছিস, নতুবা তোকে তো কেউ নিজের গৃহে অবধি প্রবেশাধিকার দেবে না। তক্ষশিলা তো অনেক দূরের ব্যাপার। উপস্থিত রাজকুমারেরা আবার অট্টহাস্যে ফেটে পড়ল বীর সেনের কথায়। চন্দ্রগুপ্তর ক্রোধাগ্নি যেন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। বিষয়টা আরো জটিল পর্যায়ে পৌঁছত, কিন্তু তার আগেই অস্ত্রাগারের প্রধান এসে গেলেন। তৎক্ষণাৎ রাজকুমারদের সেখান থেকে বেরিয়ে যেতে বললেন। চন্দ্রগুপ্তকে তার কার্য সম্পন্ন করার আদেশ দিয়ে প্রস্থান করলেন। হতাশ চন্দ্রগুপ্ত আবার লোহা পিটতে শুরু করল। এদিকে চন্দ্রগুপ্ত যখন পুরনো ছাত্রদের উৎপীড়নে বিরক্ত হয়ে উঠেছিল, তখন চাণক্য চন্দ্রগুপ্তের তক্ষশিলায় প্রবেশের পরে মগধে তার কার্যকলাপকে ত্বরান্বিত করার বিষয়ে চিন্তিত ছিলেন। চাণক্যের দুশ্চিন্তার সমাধান মগধেই নিহিত ছিল, আর তার জন্য চাণক্যের মগধ যাওয়া ছিল অত্যন্ত আবশ্যক। এই কারণে তিনি তক্ষশিলার অধ্যক্ষের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তার কক্ষে গেলেন এবং তাকে প্রণাম করে বললেন, অধ্যক্ষ মহাশয়, আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তালাপ করতে এসেছিলাম। অধ্যক্ষ সব সময় চাণক্যের জ্ঞান আর তার ব্যবহারের দ্বারা প্রভাবিত ছিলেন। সর্বাপেক্ষা বলা যায় তিনি চাণক্যের হিতৈষী ছিলেন। তিনি চাণক্যকে আসন গ্রহণ করার নির্দেশ দিয়ে বললেন, হ্যাঁ আচার্য, বলুন, কোন বিষয়ে কথা বলতে চান আপনি? চন্দ্রগুপ্তর বিষয়? না মহাশয়, আসলে আমি কিছুদিনের জন্য মগধ যেতে চাই, সাময়িক অবকাশের প্রার্থনা করি। আচার্য শান্ত কণ্ঠে বললেন। এই কথা শোনা মাত্রই অধ্যক্ষ বিস্মিত হয়ে বললেন, মগধ? আচার্য, আপনি কি ভুলে গেছেন যে মগধ আপনার জন্য কতটা ক্ষতিকারক আর বিপজ্জনক হতে পারে? আপনি ধননন্দের মতো হিংস্র নেকড়ের সাথে শত্রুতা করেছেন, আর এখন আপনি তার গুহাতে যেতে চাইছেন। আপনার দুশ্চিন্তা আমি খুব ভালো করেই উপলব্ধি করতে পারছি মহাশয়, কিন্তু আমার এখন নিজের সুরক্ষার থেকেও অধিক চিন্তা
ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে। রাজা ধননন্দ যেই প্রকারে মগধের শাসন কার্য পরিচালনা করছেন, সেই হিসেবে অতি শীঘ্রই আলেকজান্ডার তাকে সিংহাসনচ্যুত করে মগধে নিজের প্রভুত্ব স্থাপন করে ফেলবেন। এতগুলো কথা একসাথে বলে চাণক্য একটু থামলেন, তারপর আবার বললেন, আর এটা আমি কখনোই হতে দিতে চাই না। এই কারণবশতই আমায় এমন কিছু পরিকল্পনা করতে হবে যার দ্বারা আমি শুধু আমার দেশকেই নয়, দেশের জনগণকেও বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে পারি। চাণক্যের কণ্ঠে দৃঢ়তা স্পষ্ট। চাণক্যের আত্মপ্রত্যয় দেখে অধ্যক্ষ বললেন, আপনি যে পরিকল্পনা করে মগধ যাচ্ছেন তা দেশের মঙ্গলের হেতুই। তবে আপনি সাবধানতা অবলম্বন করবেন, কারণ রাজ দরবারে যা ঘটেছিল তারপরে মগধ আপনার জন্য একেবারেই নিরাপদ নয়। অধ্যক্ষের কথা শুনে চাণক্য দৃঢ় সংকল্প হয়ে বললেন, অধ্যক্ষ মহাশয়, অগ্নি নির্বাপন করার জন্য কখনো স্বয়ং অগ্নির মধ্যেই ঝাঁপ দিতে হয়। ধননন্দের সভায় আমি নিজের টিকি খুলে একটি প্রতিজ্ঞা করেছিলাম, আর সেই প্রতিজ্ঞা সম্পূর্ণ করার জন্য আমি শুধু অগ্নি নয়, উত্তপ্ত আগ্নেয়গিরির মধ্যেও ঝাঁপ দিতে পারি। অধ্যক্ষ মহাশয় চাণক্যকে অনুমতি দিয়ে আশীর্বাদ করলেন। চাণক্য অধ্যক্ষ মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করে প্রস্থান করলেন। কিন্তু চাণক্যর এতটুকু আভাস ছিল না যে তার কথাগুলো আচার্য গজানন দরজায় কান লাগিয়ে গোপনে শুনছিলেন। তিনি জেনে গেছিলেন যে চাণক্য মগধের উদ্দেশ্যে প্রস্থান করছেন। এই কথা জানা মাত্রই গজাননের মুখে তির্যক হাসি ফুটে উঠল। চাণক্যকে কক্ষের বাইরে বেরোতে দেখে সে মনে মনে অত্যন্ত আনন্দিত হয়ে বলল, আচার্য চাণক্য, আপনি মগধ তো যাচ্ছেন, কিন্তু এবার আমি এটা সুনিশ্চিত করব যাতে আপনি আর কখনো তক্ষশিলায় না ফিরতে পারেন। তিনি কুটিল হাসি হেসে আবার বললেন, অধিক কিছু না, আমি শুধু আপনার মগধের যাত্রার সূচনা সেখানের সেনাপতিকে প্রেরণ করব, ব্যাস। তারপরে মগধের রাজধানী পাটলিপুত্রের প্রধান সড়কে আপনার কাটা মস্তক পড়ে থাকবে। গজাননের মুখে যেন বিজয়ের হাসি দেখা যাচ্ছিল, যেন তিনি কোনো বড় যুদ্ধ জয় করে ফেলেছেন। অধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেই চাণক্য সোজা অস্ত্রাগারে এসে পৌঁছালেন। সেখানে চন্দ্রগুপ্ত তখনও লোহা পিটিয়ে যাচ্ছিল। চরম ক্লান্তিতে তার সারা শরীর যেন অবসন্ন হয়ে গিয়েছিল। এতটা কঠিন শাস্তি সে আশা করেন। চাণক্যকে দেখেই চন্দ্রগুপ্তর মুখে যেন আশার কিরণ ফুটে উঠল। সে আচার্যকে প্রণাম করে এক নিঃশ্বাসে রাতের সমস্ত ঘটনা তাকে বলে ফেলল। চন্দ্রগুপ্তর কথা শুনে চাণক্য বললেন, চন্দ্রগুপ্ত, সময় অত্যন্ত মূল্যবান বস্তু, যেটা তুমি কারোর জন্যই অবজ্ঞা করতে পারো না। আর যদি রাতের বিষয়ে কথা হয়, তবে আমি সর্বক্ষণ সর্বত্র তোমার সাথে উপস্থিত থাকতে পারবো না। তোমাকে নিজেকে শক্ত করে তুলতে হবে, নিজেকে চতুর করে তুলতে হবে, যাতে কেউ তোমার ক্ষতি না করতে পারে। বলেই চাণক্য একটু থামলেন। চন্দ্রগুপ্তকে মৌন দেখে তিনি আবার বললেন, আজকে অন্য একজনের জন্য তোমার সময়, তোমার শিক্ষার লোকসান হয়েছে। কাল এই লোকসান তোমার আত্মবিশ্বাসের, তোমার সাহসের হতে পারে। আর সেই হেতুই তোমায় যে কোনো বিপরীত পরিস্থিতির মোকাবিলার জন্য নিজেকে উপযুক্ত করে তুলতে হবে, যাতে তোমার শিক্ষার ক্ষেত্রে কোনরূপ বাধা সৃষ্টি না হয়। চাণক্যের কথাগুলো চন্দ্রগুপ্তর অন্তর অবধি ছুঁয়ে গেল। তার মনে হলো যেন তার ভেতরে এক শক্তির সঞ্চার হয়েছে। সে উপলব্ধি করছিল যে বিপরীত পরিস্থিতির থেকে পলায়ন করলে চলবে না, বরং সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। চন্দ্রগুপ্ত তৎক্ষণাৎ উৎসাহী স্বরে বলে উঠল, আমি বুঝতে পেরেছি আচার্য, আপনি আমায় ক্ষমা করবেন। আজকের পরে নিজের শিক্ষার প্রক্রিয়াতে আমি কাউকে বাধা হতে দেব না। এই কথা শুনে আচার্য মৃদু হাসলেন, তারপরে গম্ভীর হয়ে বললেন, অতি উত্তম। আমি কিছু গুরুত্বপূর্ণ কার্যর জন্য মগধের উদ্দেশ্যে প্রস্থান করছি। আমি আশা করছি তুমি তোমার শিক্ষা, পরিশ্রম ও উদ্যোগের সাথে গ্রহণ করবে এবং একই সাথে সুকেতুর খেয়াল রাখবে। শুধু একটা বিষয় সব সময় স্মরণ রাখবে। চন্দ্রগুপ্ত সঙ্গে সঙ্গে বলে উঠল, বলুন আচার্য। এখানের ছাত্রদের তুলনায় তোমার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য অর্ধেক সময় রয়েছে। তোমাকে অতি দ্রুত এগিয়ে যেতে হবে, কারণ একটা বড় সংকট আমাদের ভারতবর্ষের অভিমুখে ধীর গতিতে অগ্রসর হচ্ছে।
আর আমাদের তাকে বাধা দিতে হবে। চন্দ্রগুপ্ত চাণক্যের কথাগুলো শুনে অত্যন্ত উৎসাহিত আর উত্তেজিত বোধ করছিল। সকালের সমস্ত হতাশা যেন ধীরে ধীরে মুছে যাচ্ছিল। চন্দ্রগুপ্তকে আশীর্বাদ করে চাণক্য সেখান থেকে প্রস্থান করলেন। পরদিনই ব্রহ্ম মুহূর্তে চাণক্য মগধ যাত্রার উদ্দেশ্যে রওনা হলেন। তক্ষশিলা থেকে বেরোনোর পূর্বে তিনি আরো একবার সুরজমলকে চন্দ্রগুপ্তের সুরক্ষার দায়িত্বর কথা স্মরণ করিয়ে দিলেন, কারণ তিনি ভালোভাবেই জানতেন তার অনুপস্থিতিতে আচার্য গজানন অথবা তার ছাত্ররা চন্দ্রগুপ্তর জন্য অবশ্যই বড় কোনো সমস্যার সৃষ্টি করবে। যেখানে চাণক্য দীর্ঘ পথ অতিক্রম করে মগধের সীমার সমীপে পৌঁছে গেছিলেন, সেখানে গজাননের প্রেরণ করা সহায়ক রাজহংস চাণক্যের পূর্বেই মগধের সীমান্তে পৌঁছে তাকে সংকটে ফেলার কাজ শুরু করে দিয়েছিল। তার সর্বপ্রথম কার্য ছিল সীমান্তে মোতায়েন করা সৈন্যদের চাণক্যের আগমনের সূচনা দেওয়া। রাজ্যের প্রধান দ্বারে পৌঁছে সে সেখানে শুধুমাত্র সৈন্যদেরকেই দেখতে পেল, কিন্তু সে খুব ভালো করেই জানতো যে সৈন্যদের সূচনা দিয়ে বিশেষ লাভ হবে না। তাই সে সেনাপতির জন্য অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পরেই তার মনোবাঞ্ছা পূর্ণ হলো এবং সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা সেনাপতি ভুজঙ্গ ঘোড়ায় চড়ে প্রধান দ্বারের কাছে এসে উপস্থিত হলেন। তাকে দেখতে পেয়েই রাজহংস তার দিকে দৌড়তে শুরু করলো এবং তাকে উদ্দেশ্য করে চিৎকার করলো, সেনাপতি মহাশয়, সেনাপতি মহাশয়। কিন্তু সেনাপতি ভুজঙ্গ তার দিকে কোনরূপ দৃষ্টিপাত করলো না। বিনা অনুমতিতে প্রধান দ্বারের দিকে রাজহংসকে অগ্রসর হতে দেখে সেখানে উপস্থিত সৈন্যরা বল্লম নিয়ে তাকে ঘিরে ফেলল। কিন্তু রাজহংসের কাছে এটাই একমাত্র সুযোগ। নিজের প্রাণের তোয়াক্কা না করেই রাজহংস সেনাপতিকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠল, সেনাপতি মহাশয়, একজন রাজদ্রোহীর সংবাদ নিয়ে এসেছি। তাকে আটক করতে পারলে মহারাজের কাছ থেকে পুরস্কার পাবেন। তৎক্ষণাৎ একজন সৈনিক তার বল্লমটা রাজহংসের বুকের এপার ওপার করার জন্য উদ্যত হতেই সেনাপতির কণ্ঠস্বর শোনা গেল। পুরস্কারের কথা শোনা মাত্রই সে বলে উঠল, দাঁড়াও। সৈনিক সঙ্গে সঙ্গে তার অস্ত্র নামিয়ে নিল। আসতে দাও ওকে আমার কাছে। সেনাপতির আদেশ শোনা মাত্রই সৈনিক তাকে সেনাপতির কাছে যাবার অনুমতি দিল। সেনাপতির নিকটে গিয়েই রাজহংস তার পরিচয় দিয়ে বলল, আমার নাম রাজহংস, তক্ষশিলা থেকে আসছি। চাণক্য নামের একজন ব্রাহ্মণ, যে মহারাজ ধননন্দকে তার রাজসভায় অপমান করেছিলেন, তিনি আজকে যে কোনো মুহূর্তে মগধে প্রবেশ করবেন। যদি আপনি তাকে আটক করে মহারাজের সম্মুখে হাজির করতে পারেন, তবে আপনার পুরস্কার নিশ্চিত। প্রবেশের পূর্বেই মগধ চাণক্যের জন্য বিপদ সংকুল হয়ে উঠল। চাণক্য কি পারবেন মগধে প্রবেশ করে নিজের কার্যসিদ্ধি করতে, নাকি গজাননের সূচনা পেয়ে ধননন্দের সৈন্যরা তাকে বন্দী করে ফেলবে? কি হতে চলেছে मगध सह भारतवर्षेर भविष्य। दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।